এই যে চিলি, এই ভ্যারাইটি গুলাই হচ্ছে এই যে বেনাস। এই যে আমি বললাম 45 ভ্যারাইটি, 45-এর মধ্যে এইগুলো উল্লেখযোগ্য ভ্যারাইটি। আরও আমাদের বাগানে অলরেডি ফল হয়েছে, এখানে আমরা অনেকগুলো রিভিউ দিয়েছি। যেমন আমি যদি এইটার কথা বলি, বেনাস একটা গ্রহের নামে নামকরণ করা, এবং এই আমটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা আমাদের আবহাওয়াতে সেপ্টেম্বর পর্যন্ত এই গাছটা আম থাকবে। এবং বর্তমান বিশ্বে যে পুরাতন জাতগুলা যেগুলো লেট ভ্যারাইটি হিসাবে পরিচিত, যেমন এই কেট আছে, তারপরে যেটা অস্টিন আছে, ক্যান্ট আছে, এইসব আমগুলার চেয়ে অনেক সুস্বাদু আম হচ্ছে এটা বেনাস। এবং এটা আগামীতে মার্কেট ডেভেলপ করবে। এটা আরেকটা খুবই সুমিষ্টি আম, তার নামও কটন ক্যান্ডি, যেটাকে হাওয়াই মিঠাই বলা হয়। মানে এটা যদি আমরা ব্রিজ চেক করি তাইলে এটা অলমোস্ট 25-26 পর্যন্ত ব্রিজ, 25-26 ব্রিজ, যেটা আমাদের দেশে সবাই পরিচিত আছেন আম্রপালির সাথে। আম্রপালি যদিও ওরা বলে 24, কিন্তু হয়তো আমরা সাধারণত টেস্টিংয়ে 21-22 পাওয়া যায়। তারপর এই আরেকটা আম হচ্ছে যেটা পিচ কমলার। আমেরিকান ম্যাঙ্গো লাভারদের মধ্যে তাদের যত আম তারা চাষাবাদ করে, তার মধ্যে সেরা 3-4টা আমের মধ্যে, জুসি আমের মধ্যে এই পিচ কমলারটা। এবং এই আম যখন আমরা খাবো তখন এটার মধ্যে পিচের একটা স্বাদ পাবো। তারপর গোল্ড নাগেট, এটাও একটা সুপার লেট ভ্যারাইটি, এটাও সেপ্টেম্বরের আম, এটাও কিন্তু আগস্টের আম। এইখানে অলমোস্ট এটা হচ্ছে মিড সিজনের আম খেয়েছি। এই দুটা আম হচ্ছে আগস্টের আম, আবার এই তিনটে আম হচ্ছে সেপ্টেম্বরের আম। এই যে জিল 80, এইটা অর্নামেন্টাল, এটা কমার্শিয়ালি আমরা বলতেছি না বা ওরাও সাথে করতেছি না, এটা বেয়ারিং কম হয়। কিন্তু এই আম যখন আমরা কাটবো বা এইভাবে কেটে রাখবো, এখানে দারুচিনির একটা ফ্লেভার আছে। মানে এটার মধ্যে আমরা দারুচিনি পাচ্ছি, এটার মধ্যে হাওয়াই মিঠাই পাচ্ছি, এটার মধ্যে আবার পিচ পাচ্ছি। মানে গেরির মেইন আকর্ষণটাই ছিল যে আমেরিকার গতানুগতিক আমের বাইরে ফাইবারলেস, সুমিষ্টি, ডিফারেন্ট ফ্লেভারের আম ডেভেলপ করা এবং শেষ করতে। এই চান্সিলিংয়ের মাধ্যমে এটা হওয়ার পরে এখন এইগুলোর মধ্যে থেকে আবার তার পছন্দ মতো অনেকগুলা ক্রস করে ধরে অনেক নতুন জায়গা। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, এখানে এতগুলো বলার উদ্দেশ্যই হলো আমাদের দেশে আম কিন্তু কমার্শিয়ালি চাষ হচ্ছে 3 মাস, এর বেশি আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা এত জাত নেওয়ার একটাই উদ্দেশ্য আমের সিজনটাকে লম্বা। সো আমরা ট্রায়াল দিয়ে যেটা দেখতেছি যে মে থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে সাকসেসফুলি আম চাষ করা এইসব বাণিজ্যিক জাত নেই। এখন আমরা এই 400 ভ্যারাইটির মধ্যে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতেছি, কোন আমটা মে মাসে, কোনটা জুন মাসে, কোনটা জুলাই এবং কোনটা আগস্ট, কোনটা সেপ্টেম্বর। প্রথমত আমরা এই সিজনটাকে মার্কিং করতেছি, এরপরে আমরা কমার্শিয়াল জাতগুলোকে আইডেন্টিফাই করতেছি। এরপরে আবার আমরা যেটা আইডেন্টিফাই করতেছি যেগুলো ড্রপ ভ্যারাইটি, যেগুলো বামন করতেছি। আমাদের দেশে অনেকেই ছাদে বাগান করতে চায়, বাসা বাড়িতে গাছরোপণ করতে চায়। তো এখানে কমার্শিয়াল জাত এবং সিজন এবং ড্রপ ভ্যারাইটি, এগুলো আমরা নেক্সট ইয়ারের মধ্যে হয়তো আমরা এখানে যদি আসে হয়তো আমাদের একটা বুক পাবে, এখানে আমরা ফুললি ক্লাসিফাইড করে নিতে পারি। বাংলাদেশের কোন অঞ্চলে কোনটা বাণিজ্যিক করতে পারে এটার উপরেও আমরা কাজ করতেছি। যেমন অনেক আম, যেমন উদাহরণ এই বেনাসের কথাই বলি, এটা লেট ভ্যারাইটি, কিন্তু বাংলাদেশে আমরা দেখতেছি দক্ষিণাঞ্চলে কিন্তু এই আমটা আগস্টে পাচ্ছি, এই আমটা উত্তরাঞ্চলে কিন্তু সেপ্টেম্বরে গিয়ে পাচ্ছি। তার মানে দক্ষিণাঞ্চল আগামের জন্য ব্যবস্থা, মানে উত্তরাঞ্চলে যে আর্লি ভ্যারাইটিটা আমরা ধরেন জুনে পাইতেছি, এটা কিন্তু দক্ষিণাঞ্চলে সেপ্টেম্বরে মেতে চলে আসতেছি। এখন এইভাবে যদি আমরা একটু সেটেল করি যে বাংলাদেশে আর্লি ভ্যারাইটি কোন অঞ্চলে ভালো আর লেট ভ্যারাইটি কোন অঞ্চলে ভালো, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি ফার্স্ট মাস মিড ভ্যারাইটি নিয়ে আমাদের সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো অঞ্চলে মিড ভ্যারাইটি রেজাল্ট, তাইলে আমরা যদি বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে আমরা প্রায়োরিটি দিই আর্লির জন্য,
আর উত্তরাঞ্চলকে প্রায়োরিটি দেয় লেটের জন্য, তাহলে সাকসেসফুলি এটা বর্তমানে আমাদের 3 মাস এটা পসিবল। এবং বাণিজ্যিক জাতগুলো দিয়ে আজকে আরেকটি কথা বলে নেই, যেমন আমাদের দেশে যদি আমি বলি আর কি, অনেকে মাইন্ড করতে পারে এটা, দেশি বিদেশি যত বাণিজ্যিক আমের চাষ হচ্ছে আমাদের দেশে, একমাত্র আমি এই মহৎ সনদ মানে বেনানাকেই আমি বলি যে বাণিজ্যিক আর কোয়ালিটি আছে। আমাদের অনেক আম আছে, এটা শেলফ লাইফ নেই, আপনি গাছেও রাখতে পারবেন না, হারভেস্ট করে ঘরেও রাখতে পারবেন, 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এবং যেগুলো আমাদের চলছে সেগুলো কিন্তু অনেক আর্টিফিশিয়ালি ট্রিটমেন্ট দিয়ে চলছে, যেটা আমাদের জন্য হেল্পফুল। এই আমটা এমন একটা জিনিস, আমি অনেকে এই মেসেজটা দিতে চাই, আমাদের দেশের আবহাওয়ায় এটা জুন থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত গাছ রাখা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, কিন্তু আগস্ট মাঝামাঝি রাখা যাবে। এখন আমরা পয়সার স্বার্থে অনেক সময় অনেক ইনমেচুর ফলগুলো হারভেস্ট করে আমরা মার্কেটে দিতে পারি, যার ফলে অনেক সময় অনেক ফ্রুটের কিন্তু কমপ্লেন থাকে, স্বাদ নেই। যতক্ষণ ম্যাচিউর না হবে ততক্ষণ তো তার আসল স্বাদ আমরা পাবো না। তো এই আমটা এমন একটা গুণ যে অনেক গাছেও রাখতে পারবেন, হারভেস্ট করে ঘরেও রাখতে পারবেন এইখানে 2 সপ্তাহ। কিন্তু বাংলাদেশে যত আম চাষ হচ্ছে, একটাও আম আপনি 4-5 দিনের বেশি রাখতে পারবেন। এবং এই যদি তার শেলফ লাইফ না থাকে তাহলে এটা কমার্শিয়াল ক্যাটাগরিতে যাবে। এই যে ওয়ার্ল্ডের আমেরিকার সবচেয়ে টপ কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে টমিয়েট। যে কোনো কারণে হোক, ভুলবশত আমাদের দেশে এটা পালমার কিংবা রেড পালমার নামে ইন্ট্রোডিউস হয়ে গেছে, কিন্তু এটার আসল নাম হচ্ছে টমিয়েট। এই আমটা আপনি হাতে দেখেন অনেক শক্ত, এটা 12 থেকে 15 দিন পর্যন্ত করে রাখা যায়। এই যে আমগুলার চেয়ে এই আমগুলা মিষ্টি কম, কিন্তু এটা বাণিজ্যিক ভ্যালু, ওই যে তার শেলফ লাইফ ক্ষমতা। এবং এই আমগুলোর তুলনায় এটাতে একটু ফাইবারও আছে, কিন্তু এই আমটা খেতে হবে এরকম শক্ত অবস্থায়। আমরা যদি এরকম নরম করে খেতে যাই তখন দেখা যাবে এটা প্রচুর ফাইবার থাকবে, মিষ্টতা একটু কমে যাবে। আর এটা যদি আপেলের চেয়ে আরও একটু নরম অবস্থায় আমরা খাই তখন এটা প্রথম খাতে হবে। অথচ দেখেন এই আমটা তার শেলফ লাইফ এবং তার গুণাগুণের জন্য প্রতি বছর সে ধরবে এবং তার শেলফ লাইফ প্রচুর, যার জন্য এটা আমেরিকার সবচেয়ে টপ মেম্বার। এমনকি ইউরোপে যত আম ইম্পোর্ট করা হয়, এই আমটাই 70 to 80% ইম্পোর্ট করা হয়। এরপরে যদি আরেকটা আমের কথা বলি, যেটা অস্টিন, এই যে অস্টিন, এটাও আমেরিকার আম, এটা কিন্তু স্পেনে প্রচুর চাষ হয় এবং ইউরোপের মার্কেটেও এটা মানে টমিয়াকিনের পরেই এর অবস্থা। এই আমগুলা বাণিজ্যিক জাত, আর নিজে খাওয়ার জন্য, স্বাদে লাগানোর জন্য এগুলা কিন্তু ডিফারেন্ট। এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। একই সাথে মিষ্টতাও পাবেন, আবার শেলফ লাইফ পাবেন কম অবস্থা। এটা যদি আমাদের বুঝে কাজ করা হয় তাহলে আমি বিশ্বাস করি 5 মাস সমানভাবে আমরা আম পাবো। এই যে এখন মার্কেট কিন্তু আম আস্তে আস্তে কমে যাচ্ছে, 15 দিন পরে অলমোস্ট দেখবেন আম অনেকগুলোই নেই। কিন্তু আমি বলতেছি যদি আমরা এগুলা মানে যাচাই বাছাই করে এরিয়া ওয়াইজ এবং এই ভ্যারাইটি ওয়াইজ সিলেকশন করে কাজ করা হয় তাহলে সমানভাবে মার্কেটে আমের ফুলটা ধরে রাখা হবে। এই যে এখন আমরুপালি গত 10 বছরে যে পরিমাণ বাগান হয়েছে, আমি তো মনে করি বাগানিরাও সাফার করতেছে, আমরা কুকটারাও সাফার করতেছি। কারণ একসাথে এত আম মার্কেটে ঢুকতেছে, বাগানিরাও দাম পাচ্ছে, আবার পাশাপাশি আমরা যারা কুকটা ওই সিজনে আম পাচ্ছি প্রচুর, কিন্তু সিজনের আগে পিছিয়ে আম পাচ্ছি, এটা কিন্তু ঘটতেছে। এবং রাজশাহীর দিকে দেখবেন, নওগাঁর দিকে দেখবেন, অনেক আমরুপালের আমগুলোকে এখন সব ওয়ার্কিং করে কাটিমন ঢুকে দেওয়া হচ্ছে। আবার যে 2-3 বছর পরে কাটিমনকেও চেঞ্জ করা হবে না, এটারও গ্যারান্টি নেই, এটাই চলতেছে। এই জন্য আমরা যদি সিজন ওয়াইজ ভ্যারাইটিগুলো সিলেকশন হয় আর কোন ভ্যারাইটি কোন অঞ্চলে ভালো হবে এইগুলো যদি মার্কেট করা হয় তাহলে 5 মাস কমবে। আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, আমার কনসালটেন্সি রিয়েল এস্টেট ফার্ম আছে, আমার হবি থেকে এই জগতে আসা। এবং আমি প্রায় 8 বছর আগে শুরু করতে চাইছিলাম একটা
ফার্ম, এবং এই ট্রপিক্যাল ফুড ফার্ম করতে গিয়ে যখন আমি স্টাডি করলাম যে জাতগুলা করা উচিত, খোঁজাখুঁজির পরে অনেক জাতগুলাই আমার ইচ্ছা হয়, কিন্তু এই জাতগুলা দেশে আমি কোনো খাইনি, বা বলা হচ্ছে আমি চাইছি কিন্তু দিয়ে দিছে, পরে দেখা যায় ওই জাতটা না। তারপর থেকে এই সংগ্রহে আনা হয়, এই কালেকশন করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেকই হয়ে গেছে আমাদের এই কালেকশন। এখন আমি যেটা ফিল করতেছি, যেহেতু আমি অর্চার্ড করার জন্য আমার এত ভ্যারাইটি প্রয়োজন নেই, তাহলে এই জাতগুলো হারিয়ে যাবে। এই জাতগুলা দেশে ছড়াই দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই শিল্প মেলাতে আসা এবং এই ছাড়াগুলো তৈরি করা। আমি 25 সালেও আসছিলাম, এখন 26 সালেও আসছি, আবার 24 সাল, 23 সাল, 22 সাল এইগুলো দিয়ে আমি কালেকশন করে নিয়েছি, কিন্তু আমি 23-এও এটা ইমাজিন করি নাই যে আমি 25-এ এখানে ছাড়া নিয়েছি। এটা দেশের স্বার্থে বা এই জাতগুলো ছড়াই দেওয়ার উদ্দেশ্যে এইখানে participate করা। আমি হয়তো উইদিন 2 ইয়ার্সের মধ্যে আমার অর্চারে আমি ব্রেক করতে চাই, বাট এই সেক্টরে আসার পরে যেটা দেখলাম যে প্রপাগেশন মেথডটা নিয়ে আমাদের অনেক সমস্যা আছে। কী রকম রুটে করা উচিত, কোন লেভেলে গ্রাফটিং করা উচিত, প্যাকেট সাইজ কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে যথেষ্ট আমাদের ঘাটতি আছে। যেমন আমরা যারা অনলাইনে চারা কিনি বা যারা বিক্রি করে, সব জায়গাতেই দেখবেন এই চারাগুলো মাটিতে ডুবানো থাকে, ওইখানে মাটিতে ডুবানো অবস্থায় গ্রাফটিং করা হয়। আপনি চারা অর্ডার করছেন, তারপরে ওইখানে শিকড়গুলো কেটে কুটে প্যাক করে ডেলিভার করে দেওয়া হয়। আপনার এখানে কুরিয়ারতে কালেক্ট করার পরে দেখা যাচ্ছে পাতা পড়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। আমরাও না জেনে না বুঝে গাছকে রেস্টিং না দিয়ে, শ্যাডো না দিয়ে ডিরেক্ট সানলাইটে আমরা রোপণ করে ফেলতেছি। মেজরিটি অনেকের ক্ষেত্রে 50% গাছ মারা যাচ্ছে, কারণ ওই গাছ তো তার রেস্টিং হয় না, শিকড় কাটা গাছ। এটা উচিত যেটা হলো যে গাছকে টোটালি আপনার এমন প্যাকেটিং করতে হবে শিকড় যাতে পাইবে না। যেমন আমাদের এই চারাগুলা যদি দেখেন, একটা চারা দিয়ে এটাও দেবে। এই যে দেখেন একটা কমলা মটর চারা, কমলা মটর জন্য ওয়াইজ হচ্ছে বার্ড গ্রাফটিং। এই যে আমরা এই সাইডে গ্রাফটিং করছি, এই চারাটা কেটে দিচ্ছি, এখন এটা আস্তে আস্তে এখানে সেট হয়ে যাচ্ছে। তারপরে এই দেখেন একটা মাইল অপশন হয়েছে, একটাও শিকড় কাটাও নেই এবং কোনো শিকড় মাটির বাইরে নেই। যদি আবার এই যে আমের চারাটা আমরা দেখি, একটা লম্বা ফেলে দেবো, এই যে দেখেন একটাও শিকড় মাটির বাইরে নেই। আপনি এটাকে 10 দিন 15 দিন জার্নি করলেও এটার কোনো সমস্যা হবে না। এই যে এই জায়গাতে গ্রাফটিং করা, আমরা যদি সাদে করতে চাই, এখানেই আমরা যদি প্রুনিং করে দেখে এখান থেকে ব্রাঞ্চগুলো চলে আসছে। এই যে আমাদের গাছগুলো দেখতে পাচ্ছি, বা এই যে দেখেন অ্যাভোকাডোর ক্ষেত্রে যেটা আমরা করতেছি, এই যে লম্বা প্যাকেট, কারণ এর যে সিড থেকে মোটা একটা শিকড় মাটির গভীরে যায়। এই শিকড়টা যত লম্বা হবে, যত গভীরে যাবে, এই রুট স্টকটা এবং এই চারাটা তত হেলদি হবে। কিন্তু আমাদের দেশে কী হচ্ছে যে এই 5-6 ইঞ্চি চারার মধ্যেই প্যাকেটের মধ্যে চারা তৈরি করা হয়, তারপরে এই শিকড়গুলো এখানে ফ্যাসিলিটি শিকড়গুলো অনেক ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অনেকেই যত্ন ঠিক মতো না নিলে এই চারাগুলো যখন প্লান্টিং করা হয় অনেক সময় মারাও যাচ্ছে। তো এখন এইটাই ফিল করতেছি যে এই সেক্টরেও কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া দরকার, এবং সরকারি যারা অফিস আদালত যাদের দায়িত্বে, আমার মনে হয় এই প্রপাগেশন মেথডটা, গ্রাফটিংটা কোন লেভেলে কোন স্টেজে করা উচিত, ওনাদের এই ব্যাপারে একটু নজর দেওয়া উচিত। নাহলে বাংলাদেশের বিভিন্ন গ্রাম পর্যায় থেকে এই ছাড়াগুলা বাংলাদেশের নার্সারিগুলো সংগ্রহ করে, আমি তো মনে করি আরেকটা কথা অনেকের খারাপ লাগতে পারে, আমি তো 90% নার্সারিদেরকে আমি নার্সারি মনে করি, কারণ ওদের কোনো মাদার প্লান্ট নেই, তাদের মাতৃবাগান নেই। আউটসাইড বিভিন্ন গ্রাম মফস্বল পর্যায় থেকে তারা কালেক্ট করে ওরা বিক্রি করে, মানে লাইক ওরা ট্রেডিং করতেছে। আমি এটাকে নার্সারি মনে করি। আপনি অস্ট্রেলিয়া আমেরিকাতে যে নার্সারিগুলো আছে, ওদের সবারই মাদার প্লান্টগুলো আছে, ওরা ওইখানে ট্রায়াল দিচ্ছে, যাচাই বাছাই করতেছে, তারপর যে ফলটা ভালো মনে করতেছে এইগুলোই তখন গ্রাফটিং করে প্রপাগেশন করে দেশে সবাই দিচ্ছে।
কিন্তু আমাদের দেশে কয়টা নার্সারির এই ব্যবস্থা আছে? আমার দৃষ্টিতে চুকে পড়ে না। এই জন্য আমি 90% নার্সারিওয়ালাদেরকে আমি মনে করি ওরা ট্রেডিং করে, বিজনেস করে, এটা নার্সারি। আপনি কি মনে করেন বাংলাদেশে কি এটা হচ্ছে? এই জন্য আমি এটা মনে করি না ওরা নার্সারি। এটা একজন যে ওনার এখানে লেবু গাছ আছে, 500 লেবু গাছ আর বিক্রি করে এরকম হয়। আবার ধরেন যার ফলে কিন্তু ওই যে আমাদের লোকের কমপ্লেন আছে না, যে বললো কি হলো, মানে ধরেন যশোর থেকে টাকার একটা নার্সারি কিনে নিয়ে আসলো 1000-5000 গাছ, ওইখানে যা বলে দিচ্ছে সেও তাই বলে দিচ্ছে। সেও এটা কনফার্ম না যে যে যারটা বলছে এটা শিওর, কারণ ওর নিজের করা না। তো এই জন্যই আমাদের মানুষ কথা বলতে হচ্ছে। এই জন্য আমি সবসময় বলে থাকি যে আপনারা যারা অনলাইনে বা নার্সারি থেকে কালেক্ট করেন, আপনারা তাদের মাদার গার্ডেন আছে কিনা একটু দেখেন। মানে যারা ক্রেতা তারা সচেতন হলে বিক্রেতাও সচেতন হতে পারে। দর্শক, আপনারা এতদিন যে কথাগুলি শুনলেন, আসলে বাংলাদেশে এখন অনেক নিম্ন গার্ডেনিং করে হচ্ছে, চাঁদপুরে মানুষের আছে, নাগপুরে জাপানের আছে, আমি ইদানিং ঢাকা শুনতে দেখে আসছি। কিন্তু ভাই যে কথাগুলি বললেন এবং ব্যাখ্যা করলেন, উনি নিজে কৃষিবিদ না, কিন্তু এত গবেষণার মাত্রায় এত ভিতরে যে আমি নিজে আসলে আজকে আশ্চর্য হয়েছি যে এত গভীরে জাননেওয়ালা আমাদের মধ্যে আছে। আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা? আমি তো এতক্ষণ আপনি আলোচনা করবো, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনা করা যেটা দরকার, এটা নিয়ে আমরা কোনো কথাই এখনো বলি নাই। আমি 5 মিনিটের নিয়ে আলাপ করতে চাই। আমাদের দেশে এই মুহূর্তে প্রতি বছর 2000 কোটি টাকার উপরে কমলা মালটা ইনপুট করা হয়। আমি মনে করি এটা প্রয়োজনীয় যদি আমরা সঠিক জাত, সঠিক প্রপাগেশন প্রসেস, গার্ডেন ম্যানেজমেন্ট এগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে বাংলাদেশেই আমাদের যে পরীক্ষিত জাত 7 মাস বাংলাদেশের কমলা মালটা হারভেস্ট করা। আমাদের গার্ডেনে এককভাবেই 325-এর উপরে ভ্যারাইটি আছে, কমলা মালটা, পমেলো, জাম্বুরা, লাইম, লেমন এগুলো মিলে। আমরা আলহামদুলিল্লাহ এই বছরই প্রায় 200-র উপরে আমরা ভ্যারাইটি ফলন করেছি। এবং সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশে এখনো নার্সারি এবং সরকারি পর্যায়ে খামারবাড়ি বলেন, সাইটের গবেষণা কেন্দ্রগুলো থেকেও বলেন, এখন পর্যন্ত রুটের উপরে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। অথচ ওয়ার্ল্ডে যত সাইট্রাসের উৎপাদন হচ্ছে, শীর্ষস্থানীয় যদি 10-20টা দেশের কথা আমরা দেখি, কেউই জাম্বুরাকে রুট স্টক হিসাবে ব্যবহার করতেছে না। অথচ আমাদের দেশে এখনো 99% সাইট্রাসের কাজ হচ্ছে জাম্বুরা, যার কারণে এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও 10 বছরের বেশি বয়স্ক কমলা মালটার বাগান পাবেন। আপনার নজরে কি আছে এরকম 20-25 বছরের কমলা মালটার বাগান? সিলেটে হাতে মাত্র একটা জায়গায় আছে, এগুলো প্রকৃতিগত উঠে আসে। ওইটা কিন্তু ওই প্রসেসের মধ্যে না, ওটা হচ্ছে ন্যাচারাল। ওরা কি করতেছে, যেমন পোলাওড়া, মৌলভীবাজার, চুড়ি, আমার অঞ্চলটা আমি জানি, এগুলো বীজের গাছ। ওই বাগানে গেলে দেখবেন কোনো স্পেসিং ঠিক নেই, পরিচর্যা ম্যানেজমেন্ট ঠিক নেই, কোনো গাছ 2 বছর বয়স, কোনো গাছের বয়স 10 বছর, ওই বীজ থেকে উঠে আসা গাছ। আবার দেখা যাচ্ছে বয়স হচ্ছে, ওই গাছ মারা যাচ্ছে, আবার আরেকটা বীজের গাছ এখানে রোপণ করে দেওয়া হচ্ছে এইভাবে। কিন্তু গ্রাফটিং প্রসেসের মাধ্যমে বাংলাদেশের কোথাও 10 বছরের উপরে কোনো বাগান পাবেন না, আমি আপনার এখানে চ্যালেঞ্জ করব। ওয়ারিজ আমরা আমের বাগান পাচ্ছি 100 বছরের অধিক, কাঁঠালের বাগান পাচ্ছি 80-90 বছরের অধিক, লটকনের বাগান পাচ্ছি, লিচুর বাগান পাচ্ছি, কমলা মালটা কেন পাচ্ছি? এটার বড় কারণ হলো এই রুট স্টক সিলেকশন ভুল। এই রুট স্টক যদি আমরা সিলেকশন করতে পারি, তাহলে আমাদেরও কমলা মালটার বাগানের বয়স হবে 50-60 বছর। শুধু এইটুকু না, এই রুটের উপরে আমরা আমাদের কমলা মালটার যে জুস কেমন হবে এটা নির্ভর করে, কালার কি হবে এটাও নির্ভর করে, আবার এই গাছটা ভার্টিক্যালি কতটুকু হবে এই রুটের উপর নির্ভর করবে, হরিজেন্টালি কতটুকু ওয়াইড হবে এই রুটের উপর নির্ভর করবে।
আবার এর গায়ের চামড়াটা পাতলা হবে না ভারী হবে, এই রুটের উপর নির্ভর করবে। আবার এটার মধ্যে যে অ্যাসিডিটি ব্যালেন্সটা, এটাও এই রুটের উপর নির্ভর করবে। অথচ আমাদের দেশে এখন অবধি রুটের কোনো আলোচনা সরকারি পর্যায়ে আমাদের কাছে। এবং এই রুটটাকে যদি সিলেকশন করা হয় এরিয়া ওয়াইজ এবং ভ্যারাইটি ওয়াইজ রুট সিলেক্ট করতে হবে। আজকে যদি রুটের প্রায়োরিটি না থাকতো তাহলে গত 200-300 বছর থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চায়না বছরের বছর রুট নিয়ে ওরা কাজ করতো। রুট নিয়ে কাজ করতেছে, 10-15-20 বছর পর পর আরও ভালো রুট ডেভেলপ করে আবার নতুন রুটে ওরা ডাইভার্ট করতেছে। এই যে রুট নিয়ে যে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, ভ্যারাইটি নিয়ে এখন গুরুত্ব দেওয়ার কিছুই নেই। ভ্যারাইটি এখন আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া নিয়ে আসতে পারবেন। যেমন এই সাইট্রাসের আদি উৎপত্তি হচ্ছে চায়না। এই চায়না থেকে এখন অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল এরা এখন ওয়ার্ল্ডে লিড করতেছে এই কমলামাটা। যেমন আমের আদি নিবাস হচ্ছে ইন্ডিয়া। এইখান থেকে এখন আপনার ব্রাজিল, মেক্সিকো, আমেরিকা, অস্ট্রেলিয়াতে এখন আম হচ্ছে। ওয়ার্ল্ডের মার্কেট তারা এখন নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমরা কেন এনে করতে পারি না? আমাদের এত ইজ্জতের হানি কি? আমরা আনতে পারি, কিন্তু সঠিক প্রসেসটা আমরা শিখেও আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি এই কমলা মালটার এই রুটগুলোর উপর বিবেচনা করে কমলার জন্য এক ধরনের রুট হবে, মালটার জন্য আরেক ধরনের রুট স্লট হবে, জাম্বুরা, পমেলো, লাইন এগুলোর জন্য ডিফারেন্ট রুট হবে। এইগুলো যদি আমরা আমাদের মাটির সাথে ট্রায়াল দিয়ে এগুলো সিলেকশন করে দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 5 থেকে 6 বছরে আমাদের চাহিদা মেটাই আমরা এক্সপোর্ট করতে পারি। এই দেশে প্রত্যেকটা গ্রামগঞ্জের মার্কেটেও গেলে দেখবেন মালটা পাওয়া যায়, কমলা পাওয়া যায়। এগুলো কই থেকে আসে? আমাদের রিজার্ভ ফান্ড যাচ্ছে না এগুলো পিছনে, তাও আমরা ফ্রেশ ফলো পাচ্ছি। অথচ আমাদের দেশে যা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 1.5 মাস কমলা মালটা হচ্ছে, তাও আমাদের কমপ্লেনের শেষ নেই। স্বাদ ঠিক মতো হচ্ছে না, কালার হচ্ছে না, জুস হচ্ছে না, বেয়ারিং হচ্ছে না। এই সবগুলোর সমাধান প্রথম সমাধান হলো রুট। আর এটাই একমাত্র সমাধান না, এই রুট হচ্ছে মেন। তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আমাদের এরিয়া ওয়াইজ সিলেকশন করতে হবে। এই সব প্রবলেমগুলো যদি সাইন্টিফিক্যালি ফেস করা হয়, অর্গানাইজভাবে করা হয়, তাহলে সাকসেসফুল এই দেশেও আম যেমন হচ্ছে কমলা মালটা হচ্ছে। আশা করি আমাদের কেউ যদি দেখে থাকেন আপনার কথা ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা শুধু এটা আপনার কথাটাই, এবং এটা আপারময় সাধারণ মানুষের কথা, যারা কৃষি প্রেমী যারা কৃষির সঙ্গে আছেন, বৃক্ষপ্রেমী আছেন। আপনার বাগানটা করতে সিলেট আর একটু বলে নেই, যেমন আমরা এখানে আমের সিজন চলতেছে, যারাই এখানে ঢুকতেছে মেলায় মেজরিটিরাই কিন্তু আম নিতে আগ্রহী, আমের চারা নিতে চাই। কিন্তু আমরা যদি একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করি কমলা মালটা, এক কথাই বলে বসে ভাই ট্রাই করছি, এগুলো হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? যখন যারা একটু শিক্ষিত তাদেরকে যদি আমরা একটু সময় দেয়, 2-3 দিন কথা বললে তারা তো না দিয়ে তখন বলে তাইলে দেন আমরা একটু দেখি। এই যে কমলা মালটাকে যদি এই দেশে সাকসেসফুল করতে হয়, তাহলে কমলা মালটার সিজন তো হয় শীতের সময়। ওই সময় আমাদের এইখানে এই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করা প্রয়োজন। এটা আমি সরকারি পর্যায়ে অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের কমলা মালটা গাছগুলো সব সবুজ, অনেকেই বলতেছে এটা কমলা না লেবু না মালটা চিনতে পারতেছে না। যখন এই গাছগুলোকে আমরা শীতের সময় এরকম প্রেজেন্টেশন করতে পারবো, তখন এইখানে ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন শেড, সাইজ চলে আসবে। কেউ আর প্রশ্ন করবে না এটা কমলা না কমলা। যখন এই কালারিংটা দেখবে এবং আমরা ট্রায়াল দিতে পারবো, টেস্ট রিভিউ করতে পারবো, এই যে জুস দেখেন, এই যে এটার স্বাদ দেখেন, তখন কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে, সচেতনতা আসবে। সাধারণ যারা ছাদে মাঠে বাগান করতেছে তারাও কিন্তু এটা জানবে। কিন্তু এটা আমাদের এই বর্ষার সময় কমলা মালটাকে যতই আমরা চেষ্টা করি ফোকাস করার, কিন্তু এটা হয় না। এটাকে শীতের সময় করা প্রয়োজন। আমি মনে করি যে খামার বাড়ির আওতায় হোক কিংবা সাইটাস গবেষণার আওতায় হোক, এটা অন্ততপক্ষে শীতের সময় একটা এই ধরনের ফেস্টিভ্যাল করা উচিত, শুধু কমলা মালটার উপরে। অথচ আমাদের এটা প্রচুর প্রয়োজন, আমাদের হেলথের জন্য প্রয়োজন, আমাদের এই যে ইনপুট বন্ধ করার জন্য প্রয়োজন, এবং প্রচুর সম্ভাবনাময় আছে, আমরা এক্সপোর্টও করতে পারি। আমি যদি ওয়ার্ল্ডের সেরা 100টা বাণিজ্যিক জাতের নাম বলেন,
আমার কাছেই আছে 80-90 আমি ছাড়াও অনেকের কাছে এই ধরনের আছে, অনেকেই কাজ করতেছে ভিতরে। কিন্তু এগুলোর যদি সুন্দর পরিবেশ করে দেওয়া হয় তাহলে এগুলো খুব সহজেই চাকরি। গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে আপনার সাথে পূর্ণসমুদ্র এবং কোনো গার্ডেন পর্যায়ে কোনো ব্যক্তি মালিকানা পর্যায়ে যে একটা অভিজ্ঞতা থাকে এটা আসলে আমাদের অভিজ্ঞতা না আসলে কিছু না, আমি এখনো ছাত্র, আমি বলি না যে আমি সব জানি, আসলে শিকার শেষ নেই। দর্শক আপনারা ভাইয়ের অনেকগুলো কথা শুনলেন, লেবু নিয়ে কথা বললেন, আম নিয়ে ওনার আসলে ভান্ডারের মানে শেষ নেই এত জানে। আমরা আশা করি নেক্সট টাইম আপনার সাথে শুধু আপনার গার্ডেনে কোনো দর্শক আপনারা আমি আপনাদের দাওয়াত ওনার যেতে চাই আমাদের অত্যন্ত এয়ারপোর্ট গভীর দূরে, এটা এখন হচ্ছে সাহেবের বাজার। জ্ঞানের মধ্য থেকে এখানে আলোচনা শুনলেন বিভিন্ন ফল নিয়ে। আশা করি যারা গাছ রোপণ করবেন, যারা বাগান করবেন, তাদের প্রত্যেকের জন্যই এই ওনার মূল্যবান তথ্যগুলো বিশেষভাবে কাজে লাগবে এবং আমাদের ভবিষ্যতের জন্য আমরা ভালো সুফল আশা করছি। ওনার দক্ষতার মাধ্যমে, ওনার অভিজ্ঞতার মাধ্যমে যে এক্সপিরিয়েন্স গেদার করেছেন সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং অনেক মূল্যবান তথ্য দিলেন। আমি জাতীয় বৃক্ষমেলা শেরেবাংলানগর আগারগাঁ ঢাকা থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বেশি বেশি করে গাছ কিনুন, গাছ লাগান, জাতীয় বৃক্ষমেলায় আসুন, এখান থেকে গাছ নিন। জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন গাছ রয়েছে, দেখে শুনে গাছ ক্রয় করে গাছ বাগানে লাগান, নিজের ক্ষেতে লাগান, ছাদ বাগান করুন। আপনাদের বেশি বেশি করে গাছ লাগাবার জন্য বিশেষভাবে বলছি। এবং ছাত্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন, একটি করে হলেও গাছ রোপণ করো। এই আশা করি সবাই ছাত্র যারা আছে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে একটি করে হলেও গাছ লাগাবেন। এই গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, বিশ্বকে বাঁচান। এই বলে আমি জাতীয় বৃক্ষমেলা শেরেবাংলানগর ঢাকা আগারগাঁ ঢাকা থেকে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল।